পারেন, এই সমস্যা নেই, আমি নেব দরকার। কিন্তু সমস্যা যে ওই যে আমি ওই যখন ক্লাসরুমে ক্লাস দিতাম তখনও বলতাম যে আপনারা একটু স্টাডি করেন, সমস্যাগুলো চিহ্নিত করে রাখেন, তারপরে আমারে খবর দিবেন। কিন্তু কন্ডিশন দিতাম কমপক্ষে 10 জন বা 12 জন স্টুডেন্ট হইতে হবে। কিন্তু দেখা গেল যে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আসলে সবার কাছে মনে হয় খুব সহজ মনে হয়, কিন্তু আবার যখন রেজাল্ট দেয় তখন দেখি যে না, মনে হয় সহজ তো ছিল না, তাইলে তো সবাই পাস করে দিত। তো সেই জন্য আমার মনে হয় যে অতীতে যেটাই ঘটুক আপনারা আরো ভালো করবেন। এখন দেখি এইটা হলো সিলেবাস। আপনাদের কাছে যে বইটা আছে এইটা এখানে আছে, এইটা আমরা দেখি। সিলেবাসটা হচ্ছে যে এইগুলো সিলেবাসের সাথে ওই যে লাস্টের যে একেবারে 3টে লাইন আছে ওই সব কয়টারই একই সিলেবাস দিছি, কারণ ওই পর 3টে চ্যাপ্টার সম্পর্কিত। দে এক্সপ্লেইন হাউ এন্ড হোয়াই ইন্ডিসেস আর ইউজড, ক্যালকুলেট ইন্ডিসেস ইউজিং আইদার বেস অর কারেন্ট ওয়েটস, অ্যাপ্লাই ইন্ডিসেস টু ডিফ্লেট দ্য সিরিজ। এইটা আসলে আইসিএমএ থেকে যে সিলেবাসের বইটা দিয়েছিল ওখানে ঠিক এইভাবেই ছিল, আমি ওইটাকেই কপি করে এখানে নিয়ে আসছি। একটু এখানে আমরা তাহলে যাই এবং বইতে আপনাদের প্রথমেই যেটা দেখালাম এটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে আমরা আসলে কি কি জানতে পারবো, সেটা হচ্ছে যে ক্যালকুলেট করতে পারবো এবং এক্সপ্লেইন করতে পারবো এ সিম্পল ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্সটা আসলে কি সেটা আগে আমরা একটু বুঝে নেব। ফিক্সড এন্ড চেইন বেস ইন্ডেক্স এগুলো কি জিনিস আমরা যখন সামনে দেখবো তখন বুঝতে পারবো। Use index numbers to deflate a series and explain the results. Calculate a simple weighted index number. Weighted index বা weighted average প্রায় সিমিলার। এখন ফার্স্ট আমরা আসি এইটা দেখেন, এই যে ইন্ডেক্স নাম্বারের আপনাদের বইতে অ্যাডমিন চাপবে কিনা প্রোডাকশনে চাপবে, ওরা হচ্ছে একই সমস্যা এই সমস্যা আবার কে আমরা একটু ইসে যাই, আপনার বইতে যাই। এটা আমরা দেখলাম যে লার্নিং আউটকামস, তারপরে ডেফিনেশন যেটা ওই স্লাইডে আমি দেখাচ্ছিলাম সেটা একটু দেখেন। যে if a series of values relating to different times are all expressed as a percentage of the values for a particular time, they are called index number. এটা বিষয়টা হচ্ছে যে দেখেন বইয়ের দিকে যেটা আছে সেটা এখানে লেখা আছে। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে আপনারা খেয়াল করবেন যে এই যে আজকে অক্টোবর মাস শেষ হয়ে গেল, আগামী 2-3 দিনের ভিতরে একটা খবর পেপারে আসবে যে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, বেড়ে এত হয়েছে বা এত কমে এত হয়েছে। এরকম এইটা কার সাথে কম্পেয়ার করে যে 1 বছর আগে এই অক্টোবর মাসে মুদ্রাস্ফীতি কত ছিল সেইটার তুলনায় এই বছর এই অক্টোবর মাসে মুদ্রাস্ফীতিটা আসলে কি সেইটা একটা বুঝতে হবে। আর একটা হচ্ছে যে দুটো টাইমের ভিতরে এইটার ডিফারেন্সটা কিরকম সেইটা হলো কম্পারিজনের পয়েন্ট। আবার আরেকটা আছে যে অক্টোবর মাসের মুদ্রাস্ফীতি পেপারে আসবে, এটার সাথে আবার সেপ্টেম্বর মাসে কত ছিল সেইটার সাথে এটা বাড়লো না কমলো এইটাও ওখানে কম্পারিজনের ভিতরে আনে। এখন মুদ্রাস্ফীতি হচ্ছে যে আমাদের মূল্য স্তরের সাধারণ পরিবর্তন, যেটা কতগুলো পার্টিকুলার যেগুলো জনগণের বেশি ব্যবহার হয় সেই ধরনের কিছু, যেমন হতে পারে যে যেমন কৃষি পণ্যের মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি, তারপরে খাদ্য পণ্যের মুদ্রাস্ফীতি, ইন্ডাস্ট্রিয়াল গুডস এর মধ্যে, এগুলো আলাদা আলাদা হতে পারে। আবার এটা হয় অনেক সময় যে জনগণ যে
আইটেম গুলা বেশি ব্যবহার করে, যেগুলো জনজীবনে মানে ভালো প্রভাব ফেলে, সেই ধরনের গুডস গুলাকে নিয়ে তারা এক জায়গায় করে দেখে যে এই গুডস গুলার 1 বছর আগে কি দাম ছিল, এখন কি দাম হলো, বাড়লো না কমলো। সাধারণত বাড়ে, সব গুডস না। যেমন ইলেকট্রনিক্স পণ্যের দাম যদি সেম স্পেসিফিকেশনের হয় তাহলে সাধারণত কমে। আর যেমন খাদ্যদ্রব্য, আপনি যদি পেঁয়াজের কথাই বলেন, পেঁয়াজের 1 বছর আগে দাম কি ছিল আর আজকে দাম কেমন, এইটা কম্পেয়ার করেন, দেখবেন যে এখানে বিরাট একটা উত্থান পতন বা একটা চেঞ্জ পাবেন। এইরকম আবার চাউলের কিছুদিন যাবত খবরের কাগজে আসছে যে চাউলের দাম সিন্ডিকেশনের কারণে বেড়ে গেছে সাংঘাতিক। এখন প্রশ্নটা হচ্ছে চাউলের দাম কত বাড়ছে, কোন সময়ের তুলনায় বাড়ছে? এখন হয়তো বলবো যে না, এই যে গত মাস গেল সেপ্টেম্বর মাস, অগাস্ট মাসে চাউলের দাম যা ছিল অক্টোবর মাসে এসে সেইটা অনেক জাম করছে। আর একটা হতে পারে যে এই বছর অক্টোবর মাসে চিল্লাচিল্লিটা হচ্ছে যে চাউলের দাম অনেক বেড়ে গেছে, গত বছর অক্টোবরে কত ছিল সেইটার সাথে একটা কম্পেয়ার। এখন মনে করেন যে সাপোজ একটা খুব সিম্পল যে এই নাজির চাল এই বছর এখন পাওয়া যাচ্ছে মনে করেন 60 টাকা। এইটা আমি যদি 1 বছর আগে ঠিক অক্টোবর মাসে যাই তখন হয়তো দেখলাম যে না, এটা 55 টাকা ছিল। তাহলে এই যে 60 আর 55, 60 কে যদি আমি 55 দিয়ে ভাগ দিই তাহলে 1 পয়েন্ট সামথিং হবে। এই যে 1 পয়েন্ট সামথিং পেলাম, এইটাই হলো ইন্ডেক্স নাম্বার। যেহেতু এইটা ইন্ডেক্স নাম্বারটা 1 এর চেয়ে বড়, তার মানে আগের চেয়ে এইটা বেশি। যদি এইটা 1 এর চেয়ে ছোট, সাপোজ আমি জাস্ট আমার এক্সাম্পলের খাতিরে ধরে নিচ্ছি যে কোনো একটা জিনিসের দাম 2019 সালের অক্টোবর মাসে ছিল গড়ে মনে করেন যে 80 টাকা, আর এই বছর অক্টোবর মাসে এটা কমে হয়ে গেল 75 টাকা। তাহলে পরে 75 কে 80 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে এটা 0.9 সামথিং বা 0.8 সামথিং হবে। যখন এটা 1 এর চেয়ে ছোট হচ্ছে তার মানে বুঝতে হবে যে এটা মূল্যস্ফীতি হয় না, এটা মূল্য কমে গেছে আর কি। এটাকে ওই যে ইনফ্লেশন বলে মূল্যস্ফীতি, একটা ডিফ্লেশন বলে, যেটা মূল্যস্ফীতির জায়গায় বাংলা কি ইউজ করব, যে ডিফ্লেশন মানে মূল্য কমে গেছে, হ্যাঁ হ্যাঁ মূল্য হ্রাস পেয়ে গেছে আর কি। তাই এইটাই হচ্ছে আমার ইচ্ছে। এখন ওই যে আগের যে টাইমের তুলনায় বর্তমানকে আমি কম্পেয়ার করলাম, ওই আগের টাইমকে বলা হয় বেজ ইয়ার। এই যে যেটা নিচেই লেখা আছে বেজ ইয়ার। আর গিভেন ইয়ার হচ্ছে যে আমি যেই বছরকে তুলনা করতে যাচ্ছি। বেজ ইয়ার হচ্ছে সেই বছর যার সঙ্গে যার তুলনায় আমি এইটাকে বের করতে যাচ্ছি, সেই বেজ ফিগারটা যে বছরের সেইটাকে বলা হচ্ছে বেজ ইয়ার। আর যে বছরেরটা তুলনা করতে চাচ্ছি সেইটাকে বলছে গিভেন ইয়ার। গিভেন ইয়ার সাধারণত বর্তমান বছর হয়। যেমন গিভেন মান্থ হচ্ছে এই অক্টোবর, আর বেজ মান্থ হচ্ছে আগের বছরের অক্টোবর। সেই জন্য এটা একটু ক্লিয়ার কনসেপশন থাকতে হবে যে ইন্ডেক্স একটার সঙ্গে আরেকটা, এটা জাস্ট কম্পারিজন, যে একটা সময়ের তুলনায় আর একটা সময়ে জিনিসের চেঞ্জ গুলো। যেমন স্বর্ণের দাম ধরতে পারেন, স্বর্ণের দাম বিগত 10 বছরে ব্যাপকভাবে বেড়ে গেছে। বর্তমানে কোভিড এর কারণে বেড়ে গেল কেন? কারণ হচ্ছে যে এখন ইনভেস্টমেন্টের সাধারণত আমাদের নর্মাল ইনভেস্টমেন্ট ভেঞ্চার যেগুলো থাকে সেইগুলো অনেকটা হুমকির মুখে পড়ে গেছে। এখন তাহলে লোকজন টাকা ইনভেস্ট করবে কোথায়? সোনা কিনে রাখবে। আবার আছে যে ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে, কোন দেশের সাথে কোন দেশের যুদ্ধ লাগলো, তেলের দাম বাড়লো না কমলো, বহু ফ্যাক্টর এখানে কাজ করে। এইরকম একটা পয়েন্টের সাথে একটা পয়েন্টের যে তুলনা পয়েন্ট অফ টাইমের, সেইটাকে আমরা বলছি ইন্ডেক্সিং। এবং যে নাম্বার দিয়ে এটা প্রকাশ করা হয় সেটাকে আমরা বলি ইন্ডেক্স নাম্বার। এইটাকে অনেক সময় পার্সেন্টেজে এক্সপ্রেস করা হয়, অনেক সময় সংখ্যা দিয়ে এক্সপ্রেস করা হয়, অনেক সময় পয়েন্টে এক্সপ্রেস করা হয়। তা আপনাদের এই যে সিম্পল একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলো করতে গেলে যে জিনিসটা হবে, আমি যে জিনিসটা করেছি আপনাদের সাথে মিলবে না, সেটা হচ্ছে যে এই বই তো অনেক পুরানা, সেই জন্য 95 সাল থেকে 1999 সাল দেওয়া আছে। আমি আবার এটা চেঞ্জ করে এই যে 2014 থেকে 2018 করেছি, যার ফলে এখানে আপনাদের একটু মানে সালটা আপনাদের সাথে মিলবে না। এটা জাস্ট আমি আমার মতো করার কারণে
এখন আপনাদেরকে পড়াইতে গিয়ে মনে হচ্ছে এটা মনে হয় চেঞ্জ না করলেই ভালো হতো। তা এই জিনিসটা একটু আপনারা, এখন আমরা শুরু করব, আপনারা একটু দেখেন। আমি শিটটা বের করে নিই। ইন্ডেক্স নাম্বার, আপনাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে 2005 থেকে 2009 মনে হয় নাকি? আপনাদের বইতে কত আছে এটা? 5 থেকে 9 স্যার, 2005 আমার থেকে। কাছে যেটা আছে এটা মনে হয় আরো পুরানা। এটা হলো 1995 থেকে 1999। ফিগার নিচের গুলা সব সেম আছে। এটা আবার সীমা থেকে নিজেরাই চেঞ্জ করে দিছিল আর কি। তারা আবার ডেটটাকে এক্সটেন্ড করছে। আবার আপনাদের কাছে যেটা আছে সেটা আবার 2005 থেকে 9। আবার আমি আবার এটার সাথে 9 বছর করে যোগ করে দিছি। বুঝতে পারছেন? 2005 কে 14 আর এটাকে 18। এখন দেখেন এই যে ফর্মুলাটা বেজ ইয়ার আর গিভেন ইয়ার, বেজ ইয়ারে মনে করেন যে বেজ ইয়ারে যে বললাম যে একটা জিনিসের দাম ছিল 50 টাকা আর বর্তমান বছরে এটা 60 টাকা, তাহলে 60 কে 50 দিয়ে ভাগ দেব, এটা হবে 1.20। তার মানে এটা যেহেতু 1 এর চেয়ে বড়, তার মানে এখানে মূল্যস্ফীতি ঘটেছে। আর সব সময় বেজ ইয়ারটাকে 100 বেজ ইয়ারের ইন্ডেক্সকে 100 ধরে নেওয়া হয়। বেজ ইয়ারের ইন্ডেক্সকে 100 ধরে নেওয়া হয়। তাহলে বেজ ইয়ারে যদি 50 টাকা হয় তাহলে এটা হলো 60 টাকা। তাহলে বেজ ইয়ারে যদি 100 টাকা হতো তাহলে বর্তমান বছরে হতো কত? 120 টাকা। তাহলে বেজ ইয়ার হচ্ছে সবসময় 100, এটা খেয়াল রাখবেন। সেইটার সাথে সেইটাকে 100 এ কনভার্ট করে তারপরে আমরা অন্যগুলোকে দেখব যে সেইটা 100 যদি হয় তাহলে ওইটার তুলনায় এইটা কত হয়েছে। তা এইটাই আমরা জাস্ট এই স্লাইডটা দেখিয়েই আজকে আর অ্যাডভান্স করব না, আমরা আগামীতে যাব। যেমন এখানে বলছে এক্সপ্রেস দ্য ফলোইং ডেটা উইথ 2014 অ্যাজ বেস। তার মানে এখানে বছর আছে কয়টা? আপনাদের বইতে যেমন আছে 2005, 6, 7, 8, 9, আর আপনাদের যে লেকচার শিট দিয়েছে ওখানে আছে 2014, 15, 16, 17, 18। তা লেকচার শিটটাই যদি দেখেন 2014, এখানে বলছে কি দেখেন, এক্সপ্রেস দ্য ফলোইং ডেটা উইথ 2014 as the base। তার মানে 2014 কে 100 করতে হবে। তা 2014 এর ডেটা কত আছে? 46। 46 কে যদি 100 করতে হয় তাহলে 46 কে 46 দিয়ে ভাগ দিতে হবে, তাহলেই তো 101 হবে, তাই না? 46 কে 46 দিয়ে ভাগ দিবেন, 100 দিয়ে গুণ দিবেন, তাহলে 46 কে 46 দিয়ে ভাগ দিলে হবে 1, তাকে 100 দিয়ে গুণ দিলে হবে এই যে 100। ঠিক আছে? এবার এই যে বাকি ফিগারগুলো থাকলো, এই বাকি ফিগারগুলোর প্রত্যেকটাকে এই যে বেজ ইয়ার যেটাকে আপনাকে ধরতে বলছে এই ফিগারটা দিয়ে ভাগ করে যাবেন। 46 যেটাকে বেজ ইয়ার ধরতে বলবে ওই বেজ ইয়ারের ফিগার দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে 100 দিয়ে গুণ দিবেন। বোঝা গেল? স্যার এখানে তো ফ্র্যাকশন আছে। হ্যাঁ, ফ্র্যাকশন আছে, আমি রাউন্ডেড করে নিচ্ছি। ঠিক আছে? আপনাদের বইতে যেহেতু রাউন্ডেড করে নেছে এই জন্য আমি আর পয়েন্টের পরে যাই নাই। এবং ওই ইশের আপনার ওই যে বইতে দেখেন নিচের দিকে লেখা আছে, সলিউশনের নিচের দিকে, উই হ্যাভ রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট হোল নাম্বার সিম্পলি টু অ্যাভয়েড কি ক্লাটারিং দ্য টেক্সট while you get used to the idea of index number। জাস্ট আপনাদের শুধু ইন্ডেক্স নাম্বারটা কি এটা আইডিয়া দেওয়ার জন্য তাহলে রাউন্ডেড করে বসাইতে। ওইটা বইতে দেখছেন না, যাদের কাছে বই খোলা আছে? জি স্যার, বই আছে। হ্যাঁ, এটা রাউন্ডেড করে নেওয়া হয়েছে, ওইটা নিয়ে চিন্তা করেন না। আপনাদেরকে হয়তো বলে দেবে যে ফাইন্ড দ্য ইন্ডেক্স নাম্বার টু দ্য নিয়ারেস্ট 2 decimal point, তখন কিন্তু 150 দশমিক কত হবে সেটা আবার রাউন্ড করতে হবে। এই বিষয়গুলোই। তাহলে ইন্ডেক্স নাম্বার কি আপনি বুঝতে তো পারলেন? জি স্যার। আমরা আজকে যেহেতু টাইম হয়ে গেছে আমি আর অ্যাডভান্স করব না, আজকে এখানেই শেষ করব, কারণ একটু পরে আবার আইসিএমএ থেকে ফোন করবে যে স্যার সময় শেষ। তা এই জন্য আপনারা এটা এই পর্যন্তই থাক। আমরা পরশুদিন যদি 5টায়
ক্লাস নিতে পারি, সবসময় একটা আনসার্টেনিটি থাকে এই সোমবারটা নিয়ে, তাহলে আমরা এই 6 নাম্বার স্লাইড থেকে অথবা আমরা আবার রিপিট করব 5 নাম্বার স্লাইড থেকে ইন্ডেক্স শুরু করব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তা সবাই ভালো থাকেন, আজকে বিদায় নেই। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।